মা হতাশ আর রাজনীতিতে ফিরছেন না, বিবিসিকে জয়। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর। দেশের সর্বস্তরে জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আগুন। জানাবো, ফ্যাসিবাদের দোসর সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না বলছেন সমন্বয়কেরা। এবং সর্বশেষ জানাবো দেশের সামনে এখন যেসব চ্যালেঞ্জ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মা হতাশ আর রাজনীতিতে ফিরছেন না, বিবিসিকে জয়। বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। তার ছেলে সজীব অজের জয় বিবিসিকে নিশ্চিত করেছেন এই তথ্য। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সজীব অজের জয় বলেন, দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটলো তাতে মা খুবই হতাশ। তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের মায়ের প্রসঙ্গে মূল্যায়ন করার সময় জয় বলেন, 2009 সালে যখন তিনি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন এটি প্রায় ব্যর্থ একটি রাষ্ট্র ছিল। এটি ছিল একটি দরিদ্র দেশ। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদয়মান বাঘগুলোর মধ্যে একটি। তার নেতৃত্ব ছাড়া এটি সম্ভব ছিল না। কিন্তু যাই হোক, মা খুবই হতাশ। টানা 36 দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এদিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা, তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বাণিজ্যিক বিমানের ফ্লাইটে উঠবেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস থেকে তাকে প্রশ্ন করা হয় যে আন্দোলন দমনে সরকার কঠোর হয়েছিল, এই কারণেই শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিনা। জবাবে জয় বলেন, বাংলাদেশে কিন্তু গত কয়েকদিনে অনেক পুলিশও নিহত হয়েছেন। গতকালকেই নিহত হয়েছেন 13 জন। তো জনগণ হামলা করলে পুলিশের কি করা উচিত? কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার 5 আগস্ট বিকেলে শহরের খড়মপট্টি এলাকায় বাসভবনে শত মানুষ প্রধান ফটক ভেঙে বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। স্থানীয়রা জানায়, উত্তেজিত জনতা বাসায় কিছু মালামাল বাইরে এনে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বাসার বিভিন্ন মালামাল মানুষ হাতে করে নিয়ে যায়। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর বাসা ভাঙচুর করা হয়। বাসাটি থেকে বিভিন্ন ধরনের মালামালও হাতে নিয়ে যায় সাধারণ মানুষ। এছাড়া বিএনপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার খড়মপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর হয়েছে। হামলা হয়েছে জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমনের বাসভবন ও ব্যক্তিগত চেম্বারে। শহরের কালীবাড়ি মার্কেটে অবস্থিত সময় টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ অফিস প্রেস ক্লাবে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং কিশোরগঞ্জ মডেল থানায় হামলা হয়েছে। এসব স্থাপনায় সেনা মোতায়েন করা হয়েছে। দেশের সর্বস্তরে জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের সর্বস্তরে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউএন কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানান। এর আগে সোমবার সেনা দপ্তরের বৈঠক শেষে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা সবাই শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন। কেউ কারো জনমাল বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি করবেন না। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউএন সদস্য শাহরুল কবির খান যুগান্তরকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সুন্দর বৈঠক হয়েছে। পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আগুন। রাজধানী ঢাকার গুলিস্তানে পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সদর দপ্তরের ভেতরে থাকা এক পুলিশের কর্মকর্তা জানান, পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয়েছে। দায়িত্ব থাকা সব পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে দেওয়াল টপকে পালাচ্ছেন। তবে এই মুহূর্তে পুলিশ দপ্তরে আইজিপি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত নেই বলে জানা গেছে। এ সময় তিনি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন। ফ্যাসিবাদের দোসর সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না বলছেন সমন্বয়কেরা। ছাত্র জনতা মিলে অভ্যুত্থানের সূচনা হয়েছিল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, এই ছাত্র জনতা নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে। সেখানে ফ্যাসিবাদের দোসর সমর্থক কেউ এই জাতির সরকার থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে আজ সোমবার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সন্ধ্যায় প্রথম একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 জন সমন্বয়করা বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থা পরিবর্তন চান। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক বা আরেকটি শেখ হাসিনার জন্ম না হয় সেই ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চান। সেখানে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে সে বিষয়ে রাত 8টায় কারওয়ান বাজারের সার্ক ফাওয়ারায় সংবাদ সম্মেলন করে এবং রূপরেখা তারা তুলে ধরবেন।
গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণ জানানো হবে। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আন্দোলনের ধারাবাহিকতা যেদিন এক দফায় ঘোষণা দেওয়া হয় সেদিনই তারা বিজয় সুনিশ্চিত ভেবেছিলেন। যতদিন তাদের সব দাবি পূরণ না হবে ততদিন তারা রাজপথে থাকবেন। নিজেদের দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত 16 বছরে যত রাজনৈতিক নেতাকর্মীকে কারান্তরীণ করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। এছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে বলে উল্লেখ করেন তিনি। সমন্বয়করা জানান, তারা দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান। সবকিছু পুনর্গঠন করা হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। আন্দোলন সফল করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে কর্তৃত্ব দেন আরেক সমন্বয়ক সারাজিস আলম। তিনি বলেন, আমরা হয়তো শুরু করেছিলাম, কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি না হলে এটা সম্ভব হতো না। সকালেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও চানখারপুল এলাকায় সংঘর্ষের কথা উল্লেখ করে আসিফ বলেন, সেখানে সমন্বয়কদের দিকেও তাক করে গুলি ছোড়া হয়েছে। ভাগ্যগুণে বেঁচে গেছেন বলে তারা এখানে আসতে পেরেছেন। এই আন্দোলন আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণেই সফল হয়েছে। উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর ও লুটপাট করতে না পারে তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। সবার উদ্দেশ্যে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে রাজপথে থাকতে হবে। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ জনগণের তা রক্ষা করতে হবে। কেউ যেন লুটপাটের সুযোগ না পায়। দেশের সামনে এখন যেসব চ্যালেঞ্জ, গোটা দেশ দেখলো মৃত্যুর মিছিল, প্রতিটি হত্যায় মানবিকতার পরাজয় ঘটেছে। সেটাই ঘটতে দেখলাম আমরা। এই বিপদ সংকুল পথ কারো কাম্য হতে পারে না। দীর্ঘদিন ধরে বিভাজন নিজের পায়ে দাঁড়াতে দেয়নি দেশকে। পারস্পরিক সমঝোতা বোধ লোপ পেয়ে গিয়েছিল। শক্তির উন্মুক্ত প্রকাশ ছোটই করেছে। দ্বিধাহীনতা উস্কানি বলে প্রয়োগ কোনো সমাধান নয়। হত্যা জাতির ক্ষয়, রাষ্ট্রের ক্ষতি। পাশবিকতা মানুষকে দুমড়ে মুচড়ে দেয়। স্বল্প মেয়াদে নিজেকে জয়ী ভাবার প্রবণতা দীর্ঘ মেয়াদে পরাজয়ের সামিল। সেটি আবারও প্রতীয়মান হলো। বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত কাজ করছে না, সেটি আমরা দেখে আসছি। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধিত্ব নাই, বৈধতাহীনতার সংকটে জর্জরিত হয়ে গেছে সরকার। জনগণের কাছে জবাবদিহির দায় না থাকায় রাষ্ট্রযন্ত্রের শক্তি প্রয়োগের ক্ষমতার উপর ভিত্তি করে মানি মেকার এবং রুল মেকার যোগসাজশ একচেটিয়া রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়। একদলীয় রাষ্ট্র ব্যবস্থা। দ্বিতীয়ত, সাংবিধানিকভাবে রাষ্ট্রের 3 বিভাগের সংসদ নির্বাচন মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স না থাকায় ক্ষমতায় পৃথককরণের অনুপস্থিতি দেখা গেল। সকল ক্ষমতা হয়ে গেল এক ব্যক্তিতে। কেন্দ্রীভূত রাষ্ট্র জনগণের ইচ্ছাধীন থাকলো না। জনগণের সার্বভৌমত্ব না থাকলে নাগরিক অধিকার নিশ্চিত দুরূহ। সাংবাদিক দখলের বাইরে গিয়ে কারো ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানে দলের বাইরে গিয়ে কারো ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। মৌল প্রশ্ন থেকেই যায়, জাতীয় বাজেট কার জন্য, কেন এবং কিভাবে নির্ধারিত হয়? জনগণের অর্থের নজরদারি ও জবাবদিহি কিভাবে হবে? এমনই নানা প্রশ্নে বিদ্ধ এই সংবিধান। একের পর এক সংশোধনের মাধ্যমে কাটাছেঁড়া করে রক্তাক্ত করা হয়েছে জনগণের উইল, অথবা রাষ্ট্রের সঙ্গে জনগণের সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট নাই। তৃতীয়ত আরেক বড় ব্যাধি, বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি। এক দলের শাসনের ধারাবাহিকতা রাজনৈতিক স্থিতিশীলতাও নয়। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সামাজিক চুক্তির ভঙ্গুর দশা সরকারকে নাগরিক থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বর্তমান গণ আন্দোলনের শুধুমাত্র শিক্ষার্থীর মধ্যে থাকেনি এই গণজাগরণ। উক্ত 3 ব্যাধি থেকে মুক্তি, সামাজিক সম্মতি, আপামর জনতার ন্যায় দাবিতে সবসময় নিজেকে যুক্ত করেছে। তারা দ্বন্দ্ব জিয়ে রাখতে নারাজ। দ্বন্দ্বের মীমাংসা নতুন রাজনৈতিক বন্দোবস্তে, নতুন সামাজিক চুক্তির অর্থাৎ নতুন সংবিধানে। এই চাওয়া মুক্তিযুদ্ধের মৌলভিত্তি তথা সাম্য, নাবিক সমর্যাদা ও সামাজিক ন্যায় বিচারও প্রথিত জাতি রাষ্ট্রকে জনগণ বরাবর পরিবর্তিত করেছেন। যেমন ফরাসি দেশে 5ম রিপাবলিক চলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আর্টিকেলস অব কনভেনশনার তরুণ জাতির চাহিদা পূরণে অকার্যকর প্রমাণিত হওয়ায় 1787 সালের ফিলাডেলফিয়া কনভেনশন নতুন সংবিধান গৃহীত হয়। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন লিখিত বলবৎ থাকা জাতীয় সংবিধান। সর্বময় যে প্রাথমিকভাবে কনভেনশনের ম্যান্ডেট কনফেডারেশনের আর্টিকেলগুলো সংশোধন করার হলেও ভার্জিনিয়া প্লান্ট, নিউ জার্সি প্লান্ট এবং তারপর কানেকটিকাট সমঝোতা অর্থাৎ সংবিধান গৃহীত হয়। একথাও সবার জানা। আলেকজান্ডার হ্যামিল্টন, জন জে এবং জেমস ম্যাডিসন পাবলিয়াস নামে বিভিন্ন সংবাদপত্র 85টি প্রবন্ধ রচনা করেছিল। অর্থাৎ সংবিধান রচনার মূলে হচ্ছে তর্ক বিতর্ক। নতুন সংবিধান প্রণয়নে গ্রহণযোগ্য জাতীয় সরকার বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা নিয়ে কনভেনশন বা সংবিধান সভা উভয় গ্রহণ করতে পারেন। প্রক্রিয়া নিয়ে আরো তর্ক বিতর্ক হতে পারে। গ্রহণযোগ্য জাতীয় সরকার ব্যবস্থা নাজির বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। জরুরি পরিস্থিতিতে একটি রাষ্ট্র বৈধভাবে এমনভাবে কাজ করতে পারে না। সাধারণত সংবিধান অনুযায়ী না হলেও আইনসম্মতভাবে 1991 সালে বাংলাদেশের ক্ষেত্রে নজির প্রেসিডেন্ট আছে। কনভেনশন সামাজিক নিয়ম একটি অলিখিত বোঝাপড়া সর্বজনীনভাবে পালন করা হয়। উদ্ভূত একটি নির্দিষ্ট পদ্ধতিগত সমস্যা সমাধানের জন্য এটি নতুন কনভেনশন সম্মত হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।